ঠিক এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, যা সেই সময় ছিল ঢেঁকিশাল। এই ঢেঁকিশালে জন্মগ্রহণ করেছিলেন বলে ঠাকুরের যে বর্তমানে মূর্তি নির্মিত হয়েছে তার নিচেই রয়েছে একটি ঢেঁকিশালের চিহ্ন। নমস্কার, আমি রৌনক ভট্টাচার্য। আজকে আমি দেখাতে চলেছি কামারপুকুর সহ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার নানা লীলাক্ষেত্র। আমি সাধারণত ব্লগ ভিডিও আগে কখনো করিনি বা করব তেমনটাও ভাবিনি, কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন এমন জায়গা সম্পর্কে যদি আমি বিশদে জানাই তাহলে আমার সঙ্গে সঙ্গে বাকিরাও তা দেখতে পারবে। বিশেষ করে পরিচিত বয়স্ক মানুষদের কথা ভেবে নতুন এই প্রচেষ্টা। ভুলভ্রান্তি হলে মাফ করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি তা শুধরে নিতে পারবো। ভোর 4টের সময় স্নান করে রেডি হয়ে বাবার সঙ্গে স্কুটি করে বেরিয়ে পড়লাম। বাবা আমাকে পৌঁছে দিতে চলল বেড়াচাপা চৌমাথা মোড়ে। শিকরা কুলিনগ্রাম রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে এক আধ্যাত্মিক যাত্রার আয়োজন করা হয়েছে। সেখান থেকে গাড়ি আসবে এবং আমি বেড়াচাপা চৌমাথা থেকে উঠব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখতে পেলাম বাস আসছে। বাসে যখন উঠলাম তখন দেখলাম সৌমেন মহারাজ ঠাকুর মা স্বামীজির নামে স্তব পাঠ করছেন, যাতে আমাদের যাত্রা শুভ হয়। কিছুক্ষণ পরে হাতে দেওয়া হলো আমাদের আধ্যাত্মিক যাত্রার আইডি কার্ড। চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার থেকে আলোকিত হতে লাগলো চারদিক। অল্প কয়েকজনকে নিয়ে প্ল্যান করা হলেও পরবর্তীতে এই যাত্রায় সামিল হয়েছে অনেকে, যদিও তারা সবাই রামকৃষ্ণ মঠের ইউথ সেল ও ভলেন্টিয়ার্স টিমের অংশ। তারপর আমাদের হাতে তুলে দেওয়া হলো এই আধ্যাত্মিক যাত্রায় যেসব স্থান পরিদর্শন করা হবে সেই সব স্থানের মাহাত্ম্য সংকলিত একটা বই। সূর্যদেবের একটু একটু করে ওঠার মুহূর্ত চারদিকের পরিবেশ আরও সুন্দর করে তুলেছে। এখন এসবের মধ্যেই চটপট পড়ে ফেলতে লাগলাম সেই ছোট্ট বইটি, যাতে যে লীলাক্ষেত্রগুলিতে যাব সেই সম্পর্কে বেশ কিছুটা তথ্য আগে থেকেই জানা থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে আরও কিছুটা আগ্রহ জন্মাবে। গাড়ি কিছুটা এগোলে ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করানো হলো। জানতে পারলাম এখানেই আমাদের সকালে টিফিন করানো হবে। দায়িত্বপ্রাপ্ত সকলে এক এক করে জিনিসপত্র নামাতে লাগলো। রাস্তার পাশে থাকা মাঠের এক কোণে পরিষ্কার জায়গায় আমরা সবাই এক এক করে বসে পড়লাম। কাগজের প্লেটে দেয়া হলো কলা, 2 রকম বিস্কুট, কেক এবং চা। অনেকটা রাস্তা যেতে হবে, তাই তাড়াহুড়ো করে আমরা এগুলো খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এগিয়ে চলল, সঙ্গে আমরাও একসাথে নাম গান করতে করতে এগিয়ে চললাম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে, বিহারিকে বলম, বিহারিকে বলম শরণে, জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। আস্তে আস্তে লক্ষ্য করলাম রাস্তার দুধারের পরিবেশ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন জানান দিচ্ছে কামারপুকুর সন্নিকটে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রীধাম কামারপুকুরের মূল ফটকের কাছে প্রবেশ করলাম। রামকৃষ্ণ মঠ লেখা বোর্ড দেখে সবাই উত্তেজিত হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম ঠাকুর দর্শনের। আমরা যেহেতু ইউথ সেল এবং ভলেন্টিয়ার্স মিলিয়ে মোট 45 জন এসেছি, তাই প্রতি পদক্ষেপে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছিল। অনিচ্ছাকৃতভাবে যাতে কেউ পিছনে না পড়ে যায় সেদিকে ক্রমাগত খেয়াল রাখা হচ্ছিল। মঠে ঢুকেই প্রথমে আমাদের নিয়ে যাওয়া হলো যোগীদের শিব মন্দিরে। এখানে আমরা প্রত্যেকে মহাদেবের প্রতি ফুল বেলপাতা নিবেদন করব। একে একে চলতে লাগলো সেই অর্ঘ্য প্রদান। চলো এসবের মধ্যেই শুনে নিই যোগীদের শিব মন্দিরের মাহাত্ম্য। ছোট্ট গদাই অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের জন্মের আগে কামারপুকুরে ঠাকুরের মা চন্দ্রা দেবীর এক অদ্ভুত দর্শন হয়েছিল। কি দর্শন? ঠাকুরের বাড়ির কাছেই যোগীদের শিব মন্দির ছিল, যেটি এখনো আছে।
যে মন্দিরটা তোমাদের এখন দেখাচ্ছি, বুঝলে তো? সেখানে চন্দ্রা দেবী দাঁড়িয়ে একদিন ধনী কামারিনীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তিনি দেখেন মহাদেবের শরীর থেকে এক দিব্য জ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল। তারপর সেই মন্দির থেকে বেরিয়ে এসে জ্যোতি চন্দ্রা দেবীর ভিতর প্রবেশ করলো। চন্দ্রা দেবী তো খুব ভয় পেয়ে গেলেন। পরে অবশ্য বুঝেছিলেন ভগবান তার ছেলে হয়ে আসছেন তার গর্ভে, তাই সেদিন এভাবে জ্যোতির আকারে তার মধ্যে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকে সব শোনালেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জানালেন গয়াতে তার অদ্ভুত এক দর্শন হয়েছে। তখন দুজনেরই এক প্রকার বিশ্বাস হয়ে গেছিল যে স্বয়ং ভগবান আসছেন তাদের ছেলে হয়ে। আমরা এতটাই সৌভাগ্যবান যে আজ সেই পুণ্যভূমিতে অর্ঘ্য প্রদান করলাম। অর্ঘ্য প্রদান করার পর সৌমেন মহারাজ আমাদের মহাদেবের স্তব পাঠ করালেন। মহাদেবায় মহাদেবায় ত্রম্বকায় ত্রম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় কালাগ্নিরুদ্রায় কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় মৃত্যুঞ্জয়ায় সর্বেশ্বরায় সর্বেশ্বরায় সদাশিবায় সদাশিবায় শ্রীমন্মহাদেবায় নমঃ। আমরাও সমবেত কণ্ঠে তা পাঠ করলাম। এবার আমরা এগিয়ে চললাম কামারপুকুর মঠের অন্দরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানের উপর এই মঠ নির্মিত। 1951 সালে তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ এই পূর্ণ মঠের শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠাকালে তিনি প্রত্যক্ষ করেন যে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। এই মঠের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। প্রথমে আমরা মঠে ঢুকেই চলে গেলাম ঠাকুরের গর্ভমন্দিরের সামনে। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করার সৌভাগ্য হলো। অপলক দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রতি। দেখে যেন আর মন ভরে না। চলো তোমাদেরকেও একটু দেখাই। ঠাকুরকে মন ভরে প্রণাম করলাম। শুধুমাত্র প্রার্থনা করলাম তাই নয়, সঙ্গে একরাশ ধন্যবাদ জানালাম যে এই স্থানে আসতে পেরেছি। এরই মধ্যে মন্দির বন্ধ হওয়ার প্রায় সময় হয়ে এলো। আমাদেরও আজকে নানা লীলাক্ষেত্র পরিদর্শনের কাজ রয়েছে, তাই ঠাকুরকে প্রণাম করে পাশে রঘুবীর এবং ঠাকুরের ঘর দর্শন করে আমরা চলে গেলাম প্রধান কার্যালয়ের দিকে। মঠে ঢুকেই কিছু দূর এগোলেই প্রধান কার্যালয়, যার নাম বিরজানন্দ ধাম। এর সামনেই রয়েছে সুন্দর ফুলে সজ্জিত এক বাগান। প্রথম দেখাতেই এটা বোঝা যাচ্ছে যে খুব যত্নে তারা পালিত হয়ে আসছে। আমরা এখানে সকলে একসঙ্গে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতে পারলাম দূর থেকে হেঁটে আসতেন আমাদের দিকে প্রবীর মহারাজ। প্রবীর মহারাজের সঙ্গে আমাদের মধ্যে যারা রয়েছে তাদের বেশিরভাগেরই পূর্ব পরিচিত, কারণ মহারাজ 2014 থেকে 2020 এই 6 বছর আমাদের শিখরা কলিংগ্রাম রামকৃষ্ণ মঠে ছিলেন এবং মঠে থাকাকালীন তিনি সকলকে এতটা স্নেহ এবং উদ্বুদ্ধ করতেন যা ভোলার নয়। মহারাজকে দেখেই তাই সকলে একসঙ্গে ছুটে গেল। মহারাজকে প্রণাম করার পর ভালোবেসে সকলের হাতে তিনি তুলে দিলেন লজেন্স। তারপর আমরা এগিয়ে চললাম যাত্রী নিবাসের দিকে। নিজেদের জিনিসপত্র রাখার পালা। নিজেদের জিনিসপত্র রেখে দিয়ে আমরা আবার ফিরে এলাম মঠে। সামনেই চোখে পড়ল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিজের হাতে লাগালো সেই আম গাছ। দেখো, এই গাছ কিন্তু আজও ফল দেয়। ভাবা যায় অত বছর আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে আম গাছ লাগিয়েছিলেন তা আজও একইভাবে বিরাজমান। কিছুক্ষণ পরে আমরা প্রসাদ পেতে যাব, তাই চারদিকটা ঘুরছিলাম। ঠাকুরের পৈতৃক ভিটে কিভাবে পূর্বের ন্যায় সংরক্ষিত রয়েছে তা দেখছিলাম। আজকে এই মঠে দীক্ষা প্রদান চলছে, তাই আজকে প্রসাদ দেওয়া শুরু হবে 1:30 থেকে। হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা মঠের ঠিক সামনের হালদার পুকুর দেখতে চলে গেলাম। সেই সময় হালদার পুকুরই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির সকলে ব্যবহার করতেন। শ্রী শ্রী মা যখন এই পুকুরে স্নান করতে আসতেন তখন তার সঙ্গে অলৌকিকভাবে 8 জন অষ্টসখী সঙ্গ দিতেন বলে জানা যায়। প্রতি ক্ষেত্রে গিয়ে আমাদের সঙ্গে থাকা সেই বই যে কোনো একজন করে পড়ে দিচ্ছিল। আমরা সেই পাঠ শুনে জেনে নিচ্ছিলাম স্থান মাহাত্ম্য। তারপর আমরা কিছুটা এগিয়ে গেলাম লাহা বাবুদের বিষ্ণু মন্দিরের দিকে। এটা কামারপুকুরের তৎকালীন জমিদার ধর্মদাস লাহার বংশের কুলদেবতার মন্দির। এই মন্দিরের সামনের পাঠশালায় পড়াশোনা করতেন ছোট্ট গদাধর। ছোটবেলায় তাকে যোগ বিয়োগ শেখানো হলেও সেই সময় বিয়োগ করতে তিনি ভয় পেতেন।
পণ্ডিত মশাই যখন বিয়োগ করতে দিতেন তখন ছোট্ট গদাই পালিয়ে আসতেন এই মন্দিরে। মন্দিরটি বহু প্রাচীন এবং এই মন্দিরের নিচে গুপ্ত ঘর আছে। মূলত বর্গী বা মারাঠা আমলে এই মন্দির নির্মিত হওয়ার কারণে সেই সময় তাদের বর্গী হানা থেকে রক্ষা পেতে মন্দিরের নিচে গুপ্ত ঘর বানানো হয়েছিল। মন্দিরটির মূল ফটকের সামনেই বর্তমানে ধর্মদাস লাহার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সঙ্গে চারদিকে লীলাক্ষেত্র সম্পর্কে বর্ণনা দেওয়ালে আটকানো আছে। এই বিষ্ণু মন্দিরের ঠিক সামনেই চোখে পড়ল ছোট্ট গদাধরের পাঠশালা। এটি একটি ঐতিহাসিক পাঠশালা। চলো পাঠশালাটা দেখাতে দেখাতে শুনে নিই এর ইতিহাস। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির দুর্গা মণ্ডপের সামনের বিস্তৃত নাট্যমণ্ডপে পাঠশালার অধিবেশন হতো এবং তাদের ব্যয়ে একজন সরকার বা গুরু মহাশয় নিযুক্ত থেকে লাহা বাড়ির এবং তাদের ঘনিষ্ঠ পরিবারগুলির ছোট্ট বালকদের পাঠদান করত। লাহাবাবুরা এক প্রকার গ্রামের ছোট্ট বালকদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতেই এই পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন। মূলত সকালে এবং বিকালে দুবার করে এই পাঠশালা খোলা হতো। ছাত্ররা সকালবেলা চলে এসে 2-3 ঘন্টা পড়াশুনো করে দুপুরে বাড়ি চলে যেত, স্নান করত, তারপর বিকেল 3টে কিংবা 4টের দিকে আবার চলে আসতো। গদাধরের মতো ছোট্ট বাচ্চারা সেখানে পড়াশুনো করতো সারাদিন এবং মাঝে মাঝে একসঙ্গে সামনের মাঠে খেলতো। পাঠশালায় পুরনো ছাত্ররা নতুন ছাত্রদের পড়া বুঝিয়ে দিত এবং জেনে নিত নতুনরা ঠিকঠাক পড়া প্র্যাকটিস করছে কিনা। গদাধর যখন পাঠশালায় প্রথম প্রবেশ করে তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। কিছুদিন পরে ব্যক্তিগত কারণে তিনি অবসর নিলে এই জায়গায় গুরুভার গ্রহণ করেন রাজেন্দ্রনাথ সরকার নামে এক ব্যক্তি। প্রথমে পাঠশালায় প্রবেশ করার পর গদাধরের শিক্ষা খুব ভালোভাবে চলতে লাগলো। খুব কম সময়ের মধ্যে সে পড়তে এবং লিখতে শিখেছিল, যদিও অঙ্কের উপর তার ভয় প্রথম থেকেই ছিল। একই সঙ্গে তার অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নানা দিকে প্রসারিত হতে লাগলো। সুযোগ পেলেই সে কুমোরদের মূর্তি গড়া দেখতে লাগলো এবং সঙ্গে নিজেও বানাতে শুরু করলো। পট ব্যবসায়ীদের দেখে দেখে পট চিত্র আঁকতে লাগলো এবং ক্রমে পারদর্শী হয়ে উঠেছিল এই কাজে। পাঠশালা চত্বর পরিদর্শন করে আমরা এগিয়ে গেলাম গোপেশ্বর শিব মন্দিরের দিকে। এই মন্দিরটি শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির পূর্ব দিকে অবস্থিত। সুখলাল গোস্বামী, যিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কামারপুকুরে বসবাস করতে সাহায্য করেছিলেন, তার পূর্বপুরুষ গোপীলাল গোস্বামী এই বড় শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে থাকাকালীন কানাকুশো এই কথা উঠতে থাকে যে তিনি পাগল হয়েছেন। ঠাকুরের সেই সময় ঈশ্বরের জন্য ব্যাকুলতা সাধারণ মানুষের বোধগম্য হয়নি, তাই সবাই তাকে মাথা খারাপের আখ্যা দিয়েছিল। এই কথা যখন কামারপুকুরে ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর কানে এসে পৌঁছয় তখন তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন ছেলের মঙ্গল কামনায় এবং স্বাভাবিক হওয়ার ইচ্ছায় এই গোপেশ্বর শিব মন্দিরে হত্যে দিয়েছিলেন। গোপেশ্বর শিব মন্দিরের ঠিক পাশেই আছে শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে সামনেই পড়ে ধনী কামারিনীর মন্দির। গদাধরের যখন 9 বছর বয়স তখন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় তার উপনয়নের ব্যবস্থা করেছিলেন। গ্রামের ধনী কামারিনী একসময় ছোট্ট গদাধরের কাছে এসে প্রার্থনা করেছিলেন যেন পৈতের সময় সে তাকে ভিক্ষা মা হিসেবে গ্রহণ করে। ছোট্ট গদাধর তাতে সম্মতি জানিয়েছিল, কিন্তু ব্রাহ্মণ হয়ে এমন নিচু জাতির মহিলাকে ভিক্ষা মা হিসেবে গ্রহণ করা শাস্ত্রবিরুদ্ধ হওয়ায় সেই ভয়ে রামকুমার চট্টোপাধ্যায় আপত্তি জানায় এই বিষয়ে। কিন্তু গদাধর কথা দিয়ে দিয়েছে, তাই জেদ ধরে বসে। ছোট্ট গদাধর বলে যে প্রতিশ্রুতি ভঙ্গ করলে সে মিথ্যাবাদী হয়ে যাবে এবং কখনোই পৈতে গ্রহণ করতে পারবে না। এই শুনে বিবাদ চরমে উঠলে শেষে ধর্মদাস লাহার কানে এই কথা পৌঁছায় এবং তিনি এর সমাধান করেন। শেষ পর্যন্ত বালক গদাধরের জেদই বাস্তবে রূপ পায় এবং কামার কন্যা ধনী গদাধরের ভিক্ষামা হয়। তার স্মৃতিতেই এই মন্দির বর্তমানে নির্মিত হয়েছে। ধনী কামারিনীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাধাচরণ দাস। ধনী কামারিনীর স্মৃতি মন্দিরের ঠিক পেছনেই রাধাচরণ দাসের বাড়ির ভবতারিণী মন্দির। এখানে মা ভবতারিণীর রূপ মনোমুগ্ধকর। চলো তোমাদেরও এই মন্দির চত্বর পরিদর্শন করাই। অপূর্ব এই মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চোখে পড়ল মাটির 3 তলা বাড়ি। তার পাশ দিয়ে কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম সীতানাথ পাইনের বাড়ি। এই বাড়িতে ছোট্ট গদাধরের জীবনের এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একদিন শিবরাত্রির সময় ছোট্ট গদাই উপোস করে যথাযথ নিয়ম মেনে শিবের পুজো করছিলেন। সতীনাথ পাইনদের এই বাড়িতে রাত্রেবেলা শিবের মহিমাসূচক যাত্রাপালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
হঠাৎ কয়েকজন বন্ধু এসে গদাইকে খবর দেয় যে তাকে শিব সেজে দুঃচার কথা বলতে হবে, কারণ যাত্রার অভিনেতা অসুস্থ হয়ে পড়েছে। শিব পূজায় ব্যাঘাত ঘটবে, তাই ছোট্ট গদাই কিন্তু যেতে চায়নি। তারাও শুনতে নারাজ। শেষে জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। জটা রুদ্রাক্ষ ছাই দিয়ে শিব সাজিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রা চলাকালীন সে শিবকে অনুভব করে এতটাই গভীর চিন্তামগ্ন হয়ে পড়ে যে কিছুক্ষণের মধ্যেই চেতনা হারায়। বহুক্ষণ কেটে গেলেও তাকে ভাবসমাধি থেকে বের করে আনা সম্ভব হয়নি। শেষে সেদিন যাত্রাপালা বন্ধ করতে হয়েছিল। এই পুণ্যস্থানে আজ আমরা আসতে পেরেছি, তাই সকলে সমবেত কণ্ঠে শিবের গান করতে লাগলাম। অদূরে বাড়ি সংলগ্ন সামনের অংশে চোখে পড়ল সীতানাথ পাইনের প্রতিষ্ঠিত বেনে পুকুর। তারপর একে একে আমরা সকলে বেরোতে লাগলাম। শিব মন্দিরের কোনায় রয়েছে সতীনাথ পাইনদের প্রাচীন বিষ্ণু মন্দির, যার সামান্য অস্তিত্বটুকুই বজায় আছে বর্তমানে। সৌমেন মহারাজ শোনাচ্ছিলেন কিছু কিছু স্থান মাহাত্ম্য। আমরাও চারদিকটা ঘুরে ঘুরে অনুভব করতে লাগলাম। আজকের সময়ে এসেও সেই প্রাচীনত্বের ছাপ রয়ে গেছে এই অংশে, যা খুবই বিরল। দেখতে দেখতে দুপুরের প্রসাদ গ্রহণের সময় চলে এলো। আমরা সকলে সমবেতভাবে প্রবেশ করলাম প্রসাদ পাওয়ার ঘরে। এবার দেখাই কি কি দেয়া হয়েছে আজকের প্রসাদে। ভাত, ডাল, সবজির তরকারি, সয়াবিন, মাছ ভাজা, চাটনি ও পায়েস। প্রসাদ পেয়ে পরম তৃপ্তিতে আমরা চলে গেলাম যাত্রী নিবাসে। বিশ্রামের জন্য কিছুটা সময় দেয়া হয়েছে, যদিও আমি আর বিশ্রাম নিলাম না। যাত্রী নিবাসের ভিতরটা আর চারপাশটা ঘুরে দেখছিলাম। চলো তোমাদেরকেও একটু দেখাই। কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের বাস এসে হাজির। বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা জানালাম না, ওটা পৌঁছেই জানাবো। বাসে উঠে নিয়মানুযায়ী ঠাকুর মায়ের নাম করা শুরু হলো। আস্তে আস্তে চলতে লাগলো আমাদের গাড়ি। বেশি দূর না, 20 থেকে 25 মিনিট হবে, তার মধ্যেই নেমে পড়লাম গন্তব্যে। এখন আমরা যাচ্ছি আনুর বিশালাক্ষী মন্দিরে। কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম। এই গ্রামের এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ছোটবেলার লীলা। একবার গ্রামের মেয়েরা এই আনুর বিশালাক্ষী দেবীকে পুজো দিতে আসছিলেন। হঠাৎ গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন ছোট ছেলে, এত পথ সঙ্গে নিয়ে কাজে নেই। অনেকে আবার বললেন তা কেন, ভালোই তো। গদাই অনেক সব দেবদেবীর গান জানে, গলাও খুব মিষ্টি, গায়েও ভালো। ওর গান শুনতে শুনতে যাব আমরা। তাই হচ্ছিল, বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুশ হয়ে গেল। ডাকলে সাড়া দেয় না, হাত পা নড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ তার মাথায় জল দিল, কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো। হুশ তো আর ফেরে না তার। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন, আর শুনেছিলেন যারা এমনি সরল হয়, যারা এমনি ফুলের মতো পবিত্র হয়, তাদের ওপরই দেবতাদের ভর হয়।
প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালাক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলো। এতে অবশ্য ফল হলো, গদাইয়ের জ্ঞান ফিরে এলো। কিছুই যেন হয়নি, এমনিভাবে আগের মতো চলছিল, আবার চলতে লাগলো তাদের সঙ্গে। গদাইয়ের মা চন্দ্রামণি দেবী সব শুনে কিন্তু ভয় পেয়ে গেছিলেন। ভাবলেন 6 বছর বয়সেতে গদাইয়ের এমনি একবার হয়েছিল, তাহলে সেই মূর্ছা রোগ এখনো সারেনি। রঘুবীরের পুজো দিলেন তিনি, মানত করলেন। গদাই কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি, বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এমন হয়েছিল। এ থেকেই আমরা বুঝতে পারি কতটা ব্যাকুল ছিল ছোট্ট গদাই ঈশ্বরের প্রতি ছোট থেকেই। চারপাশটা ভালো করে একবার ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের পাশে ছোট্ট অফিসের দেয়ালে কিছু মাহাত্ম্য লেখা রয়েছে, সেগুলো পড়ছিলাম। শ্রী শ্রী কামাখ্যা মায়ের সিদ্ধ মাতৃসাধক পুরোহিত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় স্মৃতিময় শিলামূর্তির বিশেষ অংশ নিয়ে রাঢ়বঙ্গে সাধনপীঠ স্থাপনের উদ্দেশ্যে এখানে চলে এসেছিলেন। শ্মশান অধ্যুষিত এই অঞ্চলে উক্ত শিলাখণ্ডের কিছু অংশ নিয়ে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে শ্রী শ্রী বিশালাক্ষী মাকে বর্তমান মূর্তিতে যোনি রূপে প্রতিষ্ঠা করেছিলেন। তারই সৃষ্ট ধ্যানমন্ত্রে মাকে জাগ্রত করায় মায়ের অপার করুণা ভক্তগণের উপর বর্ষিত হতে থাকে, যা আজও হয়ে চলেছে। অপূর্ব এই মন্দির দর্শন করে সেখানে উপস্থিত কিছু ভিক্ষুকদের হাতে আমাদের পক্ষ থেকে যৎসামান্য শুকনো খাবার তুলে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সেখান থেকে। ফিরতে লাগলাম কামারপুকুরের দিকে। কামারপুকুর ক্যাম্পাসের কিছুটা আগে নেমে কামারপুকুর রামকৃষ্ণ মঠের বিদ্যালয় চত্বরে ঢুকে পড়লাম। স্কুলের পরিবেশ এতটা আকর্ষণীয় হতে পারে তা এটা না দেখলে বিশ্বাস হতো না। এ কথা নিশ্চিত, এমন পরিবেশে বেড়ে উঠলে যে কোনো শিক্ষার্থীর সার্বিক বিকাশ হতেই বাধ্য। তারপর হেঁটে হেঁটে ফিরে গেলাম কামারপুকুর মঠে। মঠের সামনের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলাম। রাস্তার পাশেই চোখে পড়ল লাহাদের বাড়ি। লাহাদের বাড়ি ফেলে কিছুটা এগিয়ে গেলে চিনু শাঁখারির বাড়ি। চিনু শাঁখারির বাড়ি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আপাতত আমার সঙ্গে এগিয়ে চলো। সামনেই বুধুই মোড়ল শ্মশান দেখাই। এই বুধুই মোড়ল শ্মশানের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের ছোটবেলার বিশেষ যোগ আছে। গ্রামের পূর্ব প্রান্তে শবদেহ সৎকারের জন্য এই বুধুই মোড়ল শ্মশান। 10 ঘড়া নিবাসী বুধুই মোড়লের নামে এই নামকরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কৈশোরে অনেক সময় ভূতির খালের শ্মশান ও বুধুই মোড়লের শ্মশানে অতিবাহিত করেছেন। এই শ্মশানের অদূরে পুরী যাওয়ার রাস্তার পাশে প্রাচীন পান্থশালাটি ছিল, যেখানে অনেক সাধু সন্ন্যাসী এসে সাময়িকভাবে বিশ্রাম করতেন। বালক গদাধর প্রায়ই এখানে এসে সাধুদের নানা কাজে সাহায্য করতেন এবং তারাও তাকে পরম স্নেহের চোখে দেখতেন। এই পান্থশালাটি এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন শ্মশানের কাছে সাধুদের একটি আস্থানা আছে। নির্জন শান্ত এই জায়গাটা ডুবন্ত সূর্যের আলোয় আরো যেন মায়াবী হয়ে উঠেছে। অপূর্ব এই জায়গাটা ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না। হেঁটে হেঁটে চারপাশটা দেখছিলাম। নতুনভাবে সংস্কার করা হচ্ছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি তা সম্পূর্ণ হবে। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা বেরিয়েই পড়লাম। প্রকৃত গ্রাম কি তা এই অঞ্চলে এসে আমরা অনুভব করতে পারছি। এখানে থাকলে মনে হয় যেন কয়েক শতাব্দী পিছিয়ে গেছি। প্রবীর মহারাজের সঙ্গে আমি ফিরছিলাম। গ্রামের ছোট ছোট বাচ্চাদের রাস্তায় দেখে মহারাজ সস্নেহে এগিয়ে গেলেন এবং তাদের হাতে লজেন্স তুলে দিলেন। লজেন্স পাওয়ায় তাদের চোখে মুখে নির্ভেজাল আনন্দ ফুটে উঠল। চলো ফেরার পথে এবার তোমাদের দেখাই চিনু শাঁখারির বাড়ি। চিনু শাঁখারির আসল নাম শ্রীনিবাস। শাঁখ সংক্রান্ত কাজকর্ম ছিল তাদের জাত ব্যবসা। সেই শ্রীনিবাসই একদিন প্রাকৃতিক নিয়মে চিনিবাস হয়ে গিয়েছিল এবং চিনিবাস থেকেই চিনু এবং পরবর্তীতে চিনে। একদিন চিনু তার ইষ্ট দেবতাকে সাজাবার জন্য আপন মনে মালা গাঁথছিলেন। কোনো দিকেই তার খেয়াল নেই। হঠাৎ সেদিন তার সামনে এসে হাজির হলেন বালক গদাধর। গদাধরকে দেখা মাত্র তার মধ্যে এক অদ্ভুত ভাবান্তর হলো।
তার মনে হলো যে দেবতার জন্য তিনি মালা গাঁথছিলেন সেই দেবতাই জীবন্ত রূপে তার সামনে উপস্থিত হয়েছেন। ভক্ত হৃদয় ভগবানেরই বৈঠকখানা। চিনু সঙ্গে সঙ্গে তার কর্তব্য কর্ম স্থির করে ফেললেন। মালা গাঁথা বন্ধ রেখে তিনি ছুটলেন কাছের একটি দোকানে। একটা পরম মুহূর্তে ভগবানকে যখন হাতের কাছে পেয়েছেন তখন কি আর হেলায় সেই সুযোগ হারাতে পারেন? তাড়াতাড়ি দোকান থেকে কিছু ফল ও মিষ্টি কিনে এনে তিনি ফিরে এলেন। তারপর ইষ্ট দেবতার জন্য মালা গাঁথা দিয়ে গদাধরকে মনের মতো করে সাজালেন। দেবতা জ্ঞানে তুলসী মঞ্চে বসিয়ে বালককে পুজো করলেন, স্তুতি করলেন, খাওয়ালেন ফল ও মিষ্টি। তারপর করজোরে বললেন, বাবা গদাই, আমি ভজনহীন দীনকাঙাল, এ পৃথিবী থেকে হয়তো অল্প দিনের মধ্যেই চলে যাব, কিন্তু তুমি জগতের কল্যাণের জন্য ভবিষ্যতে অনেক কাজ করবে, তা দেখার সৌভাগ্য আমার হবে না। কথা বলতে বলতে চিনুর দু চোখ দিয়ে নেমে এলো তপ্ত অশ্রুধারা। চোখের জলে বুক ভাসিয়ে চিনু তার জীবন্ত ইষ্ট দেবতা গদাধরের কাছে প্রার্থনা জানালেন, আমার শেষ প্রার্থনা, তুমি যেন আমাকে ভুলো না। গদাধর কিন্তু সত্যি তাকে ভোলেনি। একাধিকবার ঠাকুরের কথায় উঠে এসেছিল চিনু সাকারি। এই বাড়িটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে, কিন্তু যে স্থানে চিনু সাকারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বসিয়ে পূজা করেছিলেন সেই তুলসী মঞ্চ কিন্তু একইভাবে রয়ে গেছে। যৎসামান্য সংস্কার করা হয়েছে ঠিকই, কিন্তু তুলসী মঞ্চটি সেই পূর্বেরই। বর্তমানে চিনু সাকারির এই নবনির্মিত বাড়িতে গদাধর বিদ্যা মন্দিরের স্থাপনা করা হয়েছে। এসব দেখে আমরা ফিরে এলাম আবার মঠে। সন্ধ্যাবেলায় প্রণাম করলাম যুগীদের শিব মন্দিরে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম আরতিতে। সমবেত কণ্ঠে খণ্ডন ভববন্দনর সুরে নাট মন্দির মুখরিত হয়ে উঠল। ভক্তি ভরে দেখতে লাগলাম আরতি। চলো তোমাদেরও দেখাই কিছুটা। আরতি শেষে আমাদের শিখরা কুলিংগ্রাম রামকৃষ্ণ মঠের ইউথ সেলের পক্ষ থেকে ভজন কীর্তন শুরু করা হলো। এখানেও সমবেত কণ্ঠে আধ্যাত্মিক এক বাতাবরণের সৃষ্টি হলো। তোমাদেরও শোনাই কিছুটা। ভজন শেষে আমরা চলে গেলাম সন্ধ্যার টিফিন করতে। মুড়ি, সিঙ্গারা ও চা দিয়ে সন্ধ্যার টিফিন সেরে চলে গেলাম যাত্রীনিবাসে। পাগলামি করে মিরর সেলফি তুলে চারপাশটা একটু ঘুরছিলাম, যদিও মন টিকছে না, ইচ্ছা করছে মঠেই থাকতে। আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখি প্রজ্জ্বলদার মুন্নাদা দাঁড়িয়ে, ডাকলো একসাথে ফুচকা খেতে। খেয়ে নিলাম বেশ কিছুটা। রাস্তার দুধারের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। মঠের সামনের রাস্তায় কম লোকই যাতায়াত করছে। সামনে ঠাকুরের জন্মতিথি, তাই জন্য তার প্রস্তুতি চলছে। সন্ধ্যাবেলায় মঠের পরিবেশ কেমন হয় চলো তোমাদেরও একটু দেখাই।
একটু হেঁটে চলে গেলাম লাহাদের পুকুরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রায় ব্যবহার করতেন এই পুকুর। তার স্মৃতিতে ছোট্ট মূর্তিও স্থাপন করা হয়েছে। সামনে বটবৃক্ষ, এই বটবৃক্ষ শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত। আবার রাস্তায় বেরিয়ে হাঁটতে লাগলাম। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল স্বামীজির একটা ছবি। আমার টেবিলে স্বামীজির একটা খুব সুন্দর ছবি আছে। ক্লাস 7-এর পড়াকালীন সমীর মহারাজ দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বেশ ঝাপসা হয়ে গেছে। ভাবলাম নতুন একটা কিনে নিই। একবার চোখে পড়তেই কিনে নিলাম। তারপর ডাক পড়লো রাতের প্রসাদ পেতে। 8:30টার মধ্যে পৌঁছে গেলাম প্রসাদ পাওয়ার ঘরে। থালা গ্লাস দিয়ে আমাদের বসানো হলো। রাত্রেবেলা প্রসাদ দেয়া হলো ভাত, আলু ভাতে, ডাল, পটলের তরকারি ও সুজির পায়েস। তৃপ্তি ভরে বাইরে বেরিয়ে থালা গ্লাস রেখে বাইরে হাত ধুয়ে নিলাম। আপাতত আজকে আর কোনো প্ল্যান নেই, এখন বিশ্রাম। কিন্তু এত তাড়াতাড়ি তাও যাত্রী নিবাসে যেতে মন চাইছিল না। তাই মঠের বাইরে বেরিয়ে চলে গেলাম সেই দোকানে যেখান থেকে শ্রীরামকৃষ্ণদেব সাদা বোঁদে খেতেন। তাদের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ করা হবে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনেকটা রাত হয়ে গেছে তো, দোকান ঢুকে আপনাকে নিজের মধ্যে শিহরণ জাগাতেই হবে, এটা ভেবে যে এই দোকান থেকেই একসময় শ্রীরামকৃষ্ণদেব বোঁদে খেতেন। দোকানটিতে এত এত বোঁদে তৈরি হচ্ছে তা দেখতে লাগলাম। দোকানদারও ডেকে নিলেন ভেতরে। নানা ছোট ছোট গল্প শুনছিলাম তাদের মুখে। ওনাদের বেশি সময় নষ্ট না করিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে। ফেরার পথে রাস্তায় দেখা হলো সৌমেন মহারাজের সঙ্গে। মহারাজ কিছু জিনিস কিনছিলেন, শেষে একটা করতাল গেললেন। হাসি মজা করে বেশ কিছুটা সময় কাটতে লাগলো। যাত্রীনিবাস থেকে শুরু করে মঠের ক্যাম্পাস, চারপাশটা মহারাজের সঙ্গে আমরা ঘুরছিলাম। আবার ভোরে উঠতে হবে মঙ্গল আরতিতে, তাই ভেবে মহারাজ তাড়া দিলেন। চলে এলাম যাত্রীনিবাসে। এত জার্নি, এত দৌড়াদৌড়ি হলেও চারপাশের পরিবেশ কিছুতেই ক্লান্ত হতে দিচ্ছিল না। তবু একটু ঘুমিয়ে নিতে হবে, কালকে আবার ঘোরার জন্য। চলো তাহলে ঘুমোতে যাই। আপাতত কিছুক্ষণের জন্য টাটা, কালকে সকালে উঠে আবার কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। ভোর 3:30-এর মধ্যে চটপট উঠে পড়লাম। স্নান করলাম গরম জলে। মঠে সুন্দরভাবে সবটা ব্যবস্থা আছে। তারপর ধুতি পাঞ্জাবি উড়নি পরে বেরিয়ে পড়লাম যাত্রীনিবাস থেকে। চারদিকটা সম্পূর্ণ নিস্তব্ধ, চারদিকের দোকানপাট একদম বন্ধ। একটাই চায়ের দোকান খোলা আছে, সেটাই চোখে পড়ল। মঠের সামনে পৌঁছে দেখলাম সবাই অপেক্ষা করছে। এখনো মেন গেট খোলা হয়নি। আমাদের টিমের অনেকেই পৌঁছে গেছে ততক্ষণে। মাথার উপর চন্দ্রদেব তখনও আলো দিচ্ছে। চারদিকে নিস্তব্ধতা আমাদের মঙ্গল আরতির জন্য ব্যাকুলতাকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে খুলে দেয়া হলো মঠের গেট। আমরা একে একে ঢুকতে লাগলাম। ঘড়ির কাঁটা মেপে সব নিয়ম।
ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে ঘুম থেকে জাগিয়ে এই মন্দিরে আনা হয়। হ্যাঁ, সবটাই ঘড়ির কাঁটা মেপে। চলো তোমাদেরও দেখাই কিভাবে ঠাকুরকে তার ঘর থেকে নিয়ে আসা হয় মন্দিরে। এই নিয়মটা বছরের পর বছর মেনে আসা হচ্ছে। মঙ্গল আরতি দেখলাম, চলো তোমাদেরও কিছুটা দেখাই। মঙ্গল আরতি শেষে ঠাকুর এবং রঘুবীরের মন্দিরে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম। যাত্রীনিবাসে পৌঁছে তাড়াতাড়ি তৈরি হতে হবে। 6টার সময় আমরা আবার বেরোবো জয়রামবাটির উদ্দেশ্যে। তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম যাত্রীনিবাসে। এ যাত্রায় শেষবারের মতো চারদিকটা ঘুরে দেখছিলাম। খুব তাড়াতাড়ি আবার এখানে আসার ইচ্ছেটা বেড়ে গেল। ভোরের আলো তখনও ফোটেনি। ঘরের ভেতরে গিয়ে ব্যাগ জামা কাপড় সব গুছিয়ে নিলাম। সবার সঙ্গে গল্পগুজব করে বেরিয়ে দেখলাম ভোরের আলো ফুটে গেছে। যদিও যাত্রীনিবাসের অফিসে তখনও দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়নি, কিন্তু আমাদের বেরোনোর সময় চলে এসেছে। চলো তোমাদের এই ভোরবেলায় যাত্রীনিবাসের চারপাশটা দেখাই। এত সুন্দরভাবে চারদিকে গাছপালাকে যত্ন করা হয়, যা পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে। এসব দেখতে দেখতেই বেরিয়ে পড়লাম যাত্রীনিবাস থেকে। যাত্রীনিবাস থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম রাস্তার ঠিক অপর প্রান্তেই ভূতির খাল ও শ্মশান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালে এই জায়গাটি বিশেষভাবে সম্পর্কিত। কালকে এই জায়গাটা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছিলাম, যদিও এর সামনে দিয়েই যেন যাতায়াত করেছি। যাবার বেলায় চলো তোমাদেরও একটু দেখিয়ে আনি। বাল্যকালে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ যাতায়াত ছিল এই ভূতির খাল ও শ্মশানে। এই খাল বা লক্ষ্মী জলার কাছে একটা প্রকাণ্ড বটগাছ আছে। এই বটগাছের নিচে শ্রীরামকৃষ্ণদেব ছোটবেলায় দিনরাত্রি অনেক সময় ধ্যান করতেন। ঐতিহাসিক এই গাছটিকে বর্তমানে বাঁচিয়ে রাখার অনেক চেষ্টা করা হচ্ছে। এখানে ঘটা একটা অলৌকিক ঘটনার কথা তোমাদের শোনাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অদ্ভুত উপায়ে শ্মশানের শিবা ও উপদেবতাদের খাদ্য নিবেদন করতেন। তিনি হাঁড়িতে খাওয়ার ভরে বটগাছের কাছে খোলা রেখে দিতেন। উপদেবতারা দল বেঁধে এসে সেগুলি গ্রহণ করত। মাঝে মাঝে খাওয়ার সমেত হাঁড়িগুলো শূন্যে উঠে যেত এবং তিনি উপদেবতাদের দেখতেও পেতেন। শ্মশানের পিছনে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা এখন জঙ্গল হয়ে গেল। আগে এখানে একটা খাল ছিল। এটা যে আগে খাল ছিল তা দেখে বোঝার উপায় নেই। কেউ বলবে মাঠ, কেউ বলবে জঙ্গল, কিন্তু এটা একটা আস্ত খাল ছিল, যা বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। গতকাল যখন আমরা এলাম তখনও দেখছিলাম এখানে শবদাহ হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে নিয়মিত এই শ্মশান ব্যবহৃত হয়। সামনে মাঠ এবং তার ঠিক পাশেই দেখো যাত্রীনিবাস, যেখানে গতকাল ছিলাম আমরা। ভূতির খাল ও শ্মশান দেখে বেরিয়ে পড়লাম মঠের ঠিক সামনের অংশে, যেখানে আমাদের বাস দাঁড় করানো আছে।
যেতে যেতে খেয়াল করলাম লাহাপুকুর ও বটবৃক্ষ। কালকে রাতে যদিও ওই জায়গাটা দেখিয়েছি, কিন্তু ভাবলাম অন্ধকারে দেখানোর চেয়ে একবার সকালবেলা তোমাদেরকে দেখাই। এই লাহাপুকুর দেখতে দেখতে চলো শোনাই একটা গল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও তার ভাগ্নে হৃদয় একদিন বৃষ্টিস্নাত পড়ন্ত বেলাতে ভূতির খালের দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠাকুর লাহাপুকুরে কাদামাখা পা ধোয়ার জন্য এলেন। সঙ্গে সঙ্গে খেয়াল করলেন একটা মাগুর মাছ ঠাকুরের পায়ে জড়িয়ে পড়েছে। ঠাকুর অমনি চেঁচিয়ে বললেন, তুই পালা এক্ষুনি, হৃদয় এলে তোকে মেরে ফেলবে। তারপর মাছটি চলে গেল। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে ঘটনাটি বর্ণনা করেন এবং মা চন্দ্রাবণী দেবী হেসে বলেন, বেশ করেছিস। পরবর্তীতে এই ঘটনা শুনে ভক্তরা এটা অনুভব করেছিল একটা মাগুর মাছ পর্যন্ত ঠাকুরের চরণে আশ্রয় নিতে সেদিন এসেছিল। তোমাদের গল্প বলতে বলতে চলে এলাম মঠের সামনের অংশে। মঠের ভিতরে ভজন চলছে, চারপাশের পরিবেশটা অপূর্ব লাগছে। মঠের টাইমিংটা তোমাদেরকে বরং দেখিয়ে রাখি। চলো এই যাত্রায় শেষবারের মতো হালদার পুকুরটাও ঘুরে আসি। কালকে খুব সংক্ষেপে বলেছিলাম এই পুকুর সম্পর্কে, আজকে কিছুটা তাহলে বিশদে জানাই। মা শারদার যখন 13 বছর বয়স তখন তিনি কামারপুকুরে ছিলেন। তখনকার সময় একটি অলৌকিক ঘটনার কথা শোনা যায় শ্রী শ্রী মায়ের মুখ থেকে। পাশের গ্রামের পথ আর ঘরগুলো পার করে এত বড় হালদার পুকুরে কি করে স্নান করতে যাবেন মা এমনটা ভাবতেন। এত ছোট মানুষ, সঙ্গে নতুন বউ, একা একা যেতে বেশ অস্বস্তি বোধ করতেন। একদিন এমনই ভাবছেন, স্নান করার সময় হঠাৎ দেখলেন 8 জন মেয়ে এলো। তাদের সঙ্গে শারদা মাও রাস্তায় নেমে পড়লেন। 4 জন এগোলেন মায়ের সামনে, 4 জন মায়ের পিছনে। এভাবে তারা পুকুর ঘাটে নিয়ে গেল। শ্রী শ্রী মা স্নান করলেন, তারাও করল। পরে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল একইভাবে। মা যতদিন কামারপুকুরে ছিলেন প্রতিদিন তারা আসতেন এবং মাকে স্নানের সময় নিয়ে যেতেন, আবার ঘরে ফিরিয়ে দিয়ে যেতেন। পরে বর্ণনা পাওয়া যায় যে তারা ছিলেন অষ্টসখী, স্বয়ং মহামায়াকে সঙ্গ দিতে এসেছিলেন। এই পূর্ণ পুকুরের জল মাথায় ঠেকালাম, আশীর্বাদ নিয়ে এগিয়ে গেলাম মঠের ভিতর ঠাকুরকে প্রণাম করতে। প্রণাম করে তাড়াতাড়ি বেরিয়ে এলাম বাসের কাছে। আমাদের টিমের অনেকেই উঠতে দেরি করেছে, তাই আমাদেরও বেশ কিছুটা দেরি হয়ে গেল। মহারাজ তাড়া দিচ্ছিলেন তাই সকলকে, কারণ আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। আজকে আমরা কোন কোন জায়গায় যাব সেটা নিয়ে সংক্ষেপে মহারাজ জানিয়ে দিলেন। ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি দিয়ে আমরা রওনা হওয়ার প্রস্তুতি নিলাম। কুয়াশাচ্ছন্ন কামারপুকুরের রাস্তা দিয়ে আমাদের বাসের চাকা এগিয়ে চলল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং অবশ্যই শুধরে দেবার চেষ্টা করবেন। জয় তুলসী রামকৃষ্ণ।